তাহলে তো পার্বত্য চট্টগ্রামের কথা যেটা বললেন, হ্যাঁ, সাংস্কৃতিক জায়গায় আমরা কিভাবে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটাই হ্যাঁ, এটাই অবশ্যই জানেন। আচ্ছা, ওই ওই তো প্রতিটা আলাপ করতে গেলে অনেক বড় আলাপ হয়ে যায়। আমার কথা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা যে নাই তা না, আমার কথা হচ্ছে এটা এক্সাজারেট, এটা হচ্ছে মানে ওভার হাইট। আমি সমস্যা, যে কোনো সমস্যার ওই যে রাশমন গল্পটা তো বুঝছেন, আমরা রাশমন গল্পে হয় কি পুরো সাওয়ার যে চারজন মানুষ আছে, চারজন মানুষ একজন আরেকজন হচ্ছে দোষী ভাবতেছে, কিন্তু বাইরে থেকে যে কোনো ঘটনা ঘটতে পারে এটা আমরা খেয়াল করি না। বাইরে থেকে ঘটনাটা হয়েছে কি কনস্পিরেসির জায়গা থেকে দেখা, কিন্তু আপনি যদি দেখেন পার্বত্য চট্টগ্রামের পাশের জায়গাগুলি হচ্ছে নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, ত্রিপুরা, এই জায়গাগুলির সমস্যার সাথে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সমস্যা খুব অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। আমি মনে করি নাগাল্যান্ড, মিজোরাম যতক্ষণ না পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট স্টেট হইতে পারবে ততক্ষণ পর্যন্ত আসলে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী কোনো সমাধান হবে না। আপনি এখান থেকে মিলিটারি রাখেন, মিলিটারি সরায় দেন, মানে আর জাতি রাষ্ট্রের মধ্যে হয়েছে কি আপনার একটা মাইনরিটি কমপ্লেক্স থেকেই যাচ্ছে। আপনি অবশ্যই এর জুলুমের এগেইনস্টে থাকবেন, কিন্তু আপনি এটাকে প্রোটেক্ট করতে পারবেন না উইদিন একটা ন্যাশনাল স্টেটের মধ্যে। আপনি অবশ্যই ওখানে যে ঘটনাগুলি ঘটবে সেটার ব্যাপারে আপনার ভোকাল থাকতে হবে, কিন্তু এটাকে যখন সেন্ট্রাল ইস্যু করা হবে, এটাকে যখন এক্সেজারেট করা হবে, তখন এটা আমার কাছে প্রবলেমেটিক ঘটনা মনে হয়। এবং এর সমাধানটা আসলে সেভেন সিস্টারের সাথে অনেক বেশি রিলেটেড। যতটা না বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি, আপনি ওনাদেরকে ওপেন আপ না করা পর্যন্ত হচ্ছে বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলি আছে ওনাদের মানে কি বলবো যে ইন্ডিপেন্ডেন্স আপনি কনফার্ম করতে পারবেন। এইরকমের একটা সমস্যা এখানে আছে। ও আচ্ছা, জি, কেউ অন্য কোনো মাইক থাকলে ভালো হতো। আচ্ছা, আমরা যারা ইনক্লুসিভিটি কথা বলে তারা কি সামহাও বলে মানুষের যখন ইনপুট কথা বলছি আমরা এখানে সমতলের যে বাকি মানুষগুলো আছে এগুলোকে কি তারা কি এক্সক্লুড করার কথা বলেন কি এটা কি কোনো ধরনের মিসকনসেপশন কি আমাদের এটা আছে বাংলাদেশের পাবলিক চট্টগ্রামের ব্যাপারে আমরা কি ধরনের যে এগুলো আসলে ইন্ডিপেন্ডেন্স প্রয়োজন কি আমি বলছি আমি বলছিলাম যে স্টেটের পক্ষ থেকে আমাদেরকে প্রোটেক্ট করা উচিত তাহলে আসলে আপনার আপনার সমাধান আছে কিভাবে আসলে করা যায়। আমি ওই যে প্রথমে বলি এটা এক্সাজারেট ইস্যু, এটা মিডিয়া ইস্যু। তো মিডিয়া ইস্যুকে আমি আর আসলে ওভার আর ইস্যু করতে রাজি না। আপনি যদি বাংলাদেশের ইনক্লুসিভিটির কথা বলেন তাইলে 99.5% লোকের কথা বলেন, সেটা বরং অনেক বেশি রিলেভেন্ট ঘটনা হয়। এটা কথা বলবো না তা না, আমার কথা হচ্ছে এটা যদি বাংলাদেশে 10টা ইস্যু বলেন সেটার অবস্থান হচ্ছে 11 নম্বর। তো 11 নম্বরের ইস্যু নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই আর কি। এখানে একটা ঝামেলা আছে এবং এটা অনেক কমপ্লেক্স আলাপের ঘটনা। আমি এটা বলতেছি যে ধরেন একটা জাতি রাষ্ট্রের যে ঘটনা আছে সেখানে সবসময় একটা মাইনরিটি হচ্ছে একটা মুসলিম অবস্থায় থাকে। আপনি একটা জাতি রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক রাখবেন আবার হচ্ছে মাইনরিটিকেও এক্সিস্ট করতে দিবেন না, এটা ভুয়া, এটা ভুয়া ইনক্লুসিভিটির কথা। আপনি জাতি রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত আছে, ন্যাশনাল স্টেট যতক্ষণ পর্যন্ত আছে, তখন এখানে মাইনরিটির এক ধরনের জুলুম চলতে থাকবে। আপনি এটা অনেক লং টার্ম সলিউশনের ঘটনা আর কি। আমার কথা হচ্ছে এটা নিয়ে আলাপ না বাড়াই আর কি। এটা অনেকবার আলাপ হয়েছে বলে ইনক্লুসিভিটি এরকম জিনিস না যে আপনি হচ্ছে 99 জনের মধ্যে হচ্ছে মানে 100 জনের মধ্যে একজনের ইনক্লুসিভিটি রাখতে হবে, এটা খুব টাফ টাস্ক। এটা আপনি বরং বাংলাদেশের সমস্যা কি ছিল গত 15 বছরে, আপনি দাড়ি টুপি নিয়ে চলতে পারতেন না, আপনি হচ্ছে হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেন না, আপনাকে হচ্ছে বঙ্গবন্ধু বলা লাগতো, শেখ মুজিব বললেও আপনার লোকজন মানে গালিগালাজ করতো। দিস ওয়ার দ্য ইস্যুস। মানে আপনি এখন যদি কথা বলেন মানে গভর্নমেন্টের এগেইনস্টে বলতে হয়, এখানে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলিকে খুব হাই দেখাচ্ছে, স্টেবল দেখাচ্ছে, কিন্তু আনএমপ্লয়মেন্ট দিন দিন বাড়তেছে। ওটা হচ্ছে 1 নম্বর সমস্যাটাই। মানে সমস্যার কথা যদি আপনারা বলতে চান, এডুকেশনের কথা বলেন,
10টা রকমের এডুকেশন সিস্টেম চলতেছে। একদিকে মাদ্রাসা চলে, একদিকে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা চলে, একদিকে বাংলা মিডিয়াম চলে। এডুকেশনের ব্যাপারে মিনিমাম কোনো কমন গ্রাউন্ড নেই। এইটা হচ্ছে বড় সমস্যা। আপনি যদি সমস্যার কথা বলেন, এগুলি বাদ দিয়ে যখন আপনি 11 নম্বর সমস্যার কথা বলেন, তখন তো ভাই মনে হবে যে এটা সামথিং রং। এটা কনস্পিরেসি আমি বলতেছি না, কিন্তু এটা হচ্ছে মিডিয়া হাইপ একটা ঘটনা। আপনাকে রিয়েল ইস্যু এটা হাসিনার আমলে করতো, যে আপনি ধরেন ওই নায়িকা পূর্ণিমা কান্নাকাটি করছে, কার কোনো ইয়ে চলছে, দেখবেন যে এখন এগুলি শুরু হয়ে গেছে। আপনার আসল ইস্যু নিয়ে কোনো কথা নাই। আপনার পলিটিক্যাল সমস্যাগুলি তো সমস্যা, এডুকেশনের সমস্যা। আরে ভাই, আমরা যদি 3 বেলা খাইতে পড়তে পারি, মানুষের যদি চাকরির নিশ্চয়তা থাকে, তারপরে ওই সমস্যাগুলি তো থাকবে। আমি বলতেছি ওইগুলির লং টার্ম সমাধান আছে, আপনি শর্ট টার্ম কোনো সমাধান করতে পারবেন না। আর এর জন্য কালচারাল আন্ডারস্ট্যান্ডিং গুলি দরকার। এগুলি নিয়ে কথা বলতে হবে, বলবো না তা না, কিন্তু আমার কথা হচ্ছে যে এগুলিকে বুঝতে পারা দরকার যে এগুলি মিডিয়া হাইপ ইস্যু। এই আর জি নারীর সংস্কৃতি, নারীর অধিকার, নারীর আরো যা যা অনুষঙ্গ আছে সেগুলো যখন আবিষ্কার হয়, এখানে যে অভিযোগ করে মাদ্রাসা সম্পর্কে যে নারীরা একটা নির্দিষ্ট ব্যবস্থা, একটা মাধ্যমে হতে পারে, এইটা কিভাবে আমরা করবো? আমরা যারা যখন আমি সাহায্যে এইবার নারী সেক্ষেত্রে বলা হচ্ছে তারা নিজেদেরকে দাবি করছে আমি বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্ব করছি, কিন্তু এই নারীরা তো উপস্থিত সেখানে, যে নারীরা ওই কৌমি বা আলিয়া করাটা বা মাদ্রাসার নারী বা আমার মা, যিনি কখনোই আমার চাচার সঙ্গে কখনো জানেন, আমার মার কথাটা এইটা কিভাবে আমাদের বাইরে আমার এই জায়গা থেকে আমার বিভিন্ন বিষয়টা হচ্ছে এই যে ডাকসু আমাদের একজন পলিটিক্যাল পার্সন বই করতে যে ডাকসু মাদ্রাসা হয়েছে নতুন আমাদের সিজনকে আমি খুব অল্প কথাই সারি, মানে আমার কথা হচ্ছে যে নতুন করে ফ্যাসিজম হবে না, বরং হচ্ছে পুরান যে ফ্যাসিজম আছে ওইটাকে দূর করা যায় না বলে এই প্রশ্নগুলি উঠতেছে। মানে মিডিয়াতে 100% হচ্ছে ফ্যাসিস্টদের দালালরা রয়ে গেছে, এবং এরাই হচ্ছে ভুয়া প্রশ্নগুলিকে তুলতেছে। আপনি যদি ওই ফ্যাসিজমের কথাগুলি বলেন, এই ফ্যাসিজম তো আসলে মানে ডাকসুতে শিবির যে জিতছে কামদের ভোটে জিতছে, মেয়েদের ভোটে জিতছে। কারণ হয়েছে কি, ওনারা মোর সিকিউর ফিল করছে। হ্যাঁ, তো সুতরাং ভোটের ব্যাপারটা আলাদা। এখন হচ্ছে আমরা জানি, আমরা যতই মানে এখন ট্যাগিং এর জায়গাটা না থাকুক, মানে আনটিল মানে 31শে জুলাই মানে আবু মোহাম্মদের মতো বামপন্থীরা তো আসলে জুলাই যোগদান নাই, এবং জুলাইয়ের 1 সপ্তাহ পরেই ওনারা বলছেন যে এটা ভুল হচ্ছে, ওনারা সরকারের বিরুদ্ধে দাঁড়ায় গেছেন। তো এদেরকে তো লোকজন বিশ্বাস করবে না, কমন পিপলরা তো বিশ্বাস করবে না যখন আপনি জুলাইয়ের 1 সপ্তাহ পরেই বলবেন যে জুলাই ঠিক মতো হয়নি। তো এখানে বামদের প্রতি তো অবিশ্বাস আছে, এবং পিপল বিশ্বাস করে না কেন সেটা নিয়ে আমি পুরো একটা বই লিখছি যে কেন বামপন্থীদেরকে বিশ্বাস করা হয় না, কেন নাস্তিক মনে করে। কারণ হচ্ছে ওনারা ইসলামের বিরুদ্ধে খুব প্রোপাগান্ডা চালাইছেন তা, কিন্তু ওনারা ব্যক্তিগত জীবনে এমন ভাবে ইসলাম বিরোধী ছিলেন এটা তো মানুষজন দেখছে। মানে আমি কি কথা বলতেছি সেটা মানুষ দেখবে না, আমি কি কাজ করতেছি সেটা তো মানুষ দেখবে। তো এটা তো দেখা হয়েছে, যার ফলে ওনাদের প্রতি বিশ্বাস নাই। আরেকটা জিনিস হচ্ছে একটা শর্ট বা একটা হচ্ছে স্পেস ধীরে ধীরে তৈরি হয়, একবারে তৈরি হয়। আমাদের এখানে নারীবাদ হয়ে আছে হচ্ছে বাকশালী নারীবাদ, বাকশালী ফেমিনিজম হয়ে আছে। মানে যারা একটু নারী অধিকারের কথা বলেন, দেখা গেছে ওনারা আওয়ামী লীগের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন, ওনারা হচ্ছে কলকাতা ঘরানার রাজনীতির সাথে কালচারের সাথে বেশি অ্যাসোসিয়েটেড ছিলেন। ওনাদের হচ্ছে যে ভয়েসটা আছে সেটাকে আবার হচ্ছে খারাপ ভাবে দেখা হয়। আপনি যদি কৌমির কথা বলেন, আপনি যদি মাদ্রাসার কথা বলেন, ওনারা হচ্ছে নারী অধিকারটাকে নেগেটিভলি পারসিভ করেন। তো এই জায়গা থেকেও দেখবেন যে ধীরে ধীরে সরে আসতেছে।
মানে একটা জিনিস তো কালচারাল চেঞ্জ তো একদিনে হবে না। আমি দেখবেন যে ওনাদের মধ্যে এক ধরনের সিনথেসিস হবে। মানে বামরা, আপনি দেখবেন ইয়াংদের মধ্যে যারা বামপন্থী আছে ওনারা কিন্তু পুরান বামদের থেকে সরে আসতেছে, অনেক কিছু নতুন করে এসেস করতেছে। তো সুতরাং নতুন কালচারাল বোঝাপড়া তখনই হবে যখন আমরা যে যার পজিশনে আছি আমাদের পজিশন গুলিকে রিভিউ করতে রাজি থাকবো। আমি দেখি এই রিভিউ করার প্রসেসটা চলতেছে। মানে ধরেন যারা পার্শালি ফেমিনিস্ট ছিলেন ওনারাও নিজেদেরকে রিভিউ করতেছেন, আবার যারা হচ্ছে কর্মী মাদ্রাসার নারীরা ছিলেন ওনারাও ওনাদের পজিশনকে রিভিউ করতেছে। এই রিভিউ প্রসেসটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দেখি যে আমাদের আশা আছে আমরা নতুন একটা জায়গাতে গিয়ে মিট আপ করতে পারবো, নতুন একটা জায়গা তৈরি করতে পারবো যেখানে আরো মানে জায়গাটা বুঝে কি আপনার জুলুমের জায়গা কখনোই শেষ হবে না। আপনারা যে ওই অনন্ত লড়াই লিখছেন, অনন্ত সাথে আমার সমস্যা আছে। আমার কথা হচ্ছে যে একটা পর্যায়ে গেলে আমি খুশি। মানে ধরেন হাসিনা সরছে এই কারণে মানুষ কেন খুশি, মানুষের তো ইনকাম বাড়ে নাই, উল্টা আনএমপ্লয়মেন্ট বাড়তেছে। কিন্তু হচ্ছে কি সারাক্ষণ ভয় থাকতে হইতো, কে না আমার কথা লাগায় দেয়, কে না পুলিশে ধরায় দেয়, কে আসে না ইয়ে মানে ওই যে চাঁদা চায়। এখন চাঁদা চাওয়া আবার শুরু হয়ে গেছে। কিন্তু আমরা ওইটুকু জুলুমের হাত থেকে রক্ষা পাইছি যে আমরা এখানে দাঁড়াইয়া হাসিনার এগেইনস্টে কথা বলতে পারতেছি, ইউনূসের এগেইনস্টে কথা বলতে পারবো, ডানপন্থীদের গালি দিতে পারবো, বামপন্থীদের গালি দিতে পারবো। এই ফ্রিডমটা ছিল না, এই ফ্রিডমটা আমরা অ্যাচিভ করছি। এটা তো একটু হইলেও ফ্রিডম, জুলুমের জায়গা থেকে সরতে পারা। এরকম আমরা যদি জুলুমের কি বলবো যে অ্যাটলিস্ট 70-80% জায়গাও আমরা ক্রস করতে পারি, মানে আমরা একটা মানে কি যে ভালো একটা সোসাইটি পাইতে পারবো এটার কোনো আইডিয়া নাই। মানে এই জায়গা ওপেন স্পেসটাকে যতটুকু পর্যন্ত বাড়াইতে পারবো ততটুকুই আমাদের লাভ। এটা কখনোই আনলিমিটেড একটা জায়গা থেকে পৌঁছা যাবে না। তখনও দেখা যাবে কিছু ক্রাইসিস রয়ে যাচ্ছে, যে ক্রাইসিস গুলিকে যদি ওপেন স্পেস থাকে আমরা আলাপ আলোচনা করে এই জায়গাগুলিকে এক ধরনের সমাধানের দিকে যাইতে পারবো।